সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব খেলা ঘটছে বাংলাদেশে, সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার দল আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিলেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনাকে সরাতে ৩ মন্ত্রীর গোপন বৈঠক, ষড়যন্ত্র ছিল মার্কিন প্রশাসনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডাবল বিপদে বাংলাদেশের শিল্প কলকারখানা, কি করছে তারেক রহমানের সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঠাকুরগাঁওয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ৪। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব এয়ার অ্যাম্বুলেন্সে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে বিএনপির ঝড়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০৯টি আসনে জয়লাভ করেছে তারা। অনেকেই বলছেন আওয়ামী লীগের পুরো ভোটটাই বিএনপির ঝুলিতে গিয়েছে। কেউ কেউ আবার বলছেন আওয়ামী লীগ ভোটে না থেকেও রয়ে গিয়েছে। এমনকি ভোটের ফলাফলেও একই দৃশ্য। তবে কি সত্যি আওয়ামী লীগ ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো বিষয় সামনে আসছে। উত্তরবঙ্গে নির্বাচনের পর ৩ উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিয়েছেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এমনকি আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পতাকা উড়ানো হয়েছে বলে খবর। বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া হয়েছে। এইবার যে খবরটা সামনে এসেছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। উত্তরবঙ্গের একটি জেলা এবং দক্ষিণবঙ্গের একটি জেলা থেকে খবর এসেছে আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে। আওয়ামী লীগের দলীয় অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যক্রম শুরু করছেন, কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকাশ্যে অভিযোগ করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। এমনকি তিনি হুমকিও দিচ্ছেন যে যদি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী যদি আসেন তাহলে তার দল তা বর্জন করবে। ফলে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যে ফিরে আসতে পারে, ফের তারা সক্রিয় হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছেন ছাত্রনেতারা। অর্থাৎ বাংলাদেশে খেলা ঘুরছে। জানা যায় রবিবার বিকেলের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিকান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবিদ ইসলাম সহ প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিন। বাংলাদেশের গণমাধ্যম বলছে পতাকা উত্তোলনের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু হল। অন্যদিকে খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আওয়ামী লীগ নেতারা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। বিএনপি জেতার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অনেকেই বলছেন বিএনপির গ্রিন সিগন্যালেই আওয়ামী লীগ লাইসেন্স পেয়ে গিয়েছে। কারণ তারেক রহমানকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসাবে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। সব মিলিয়ে বিএনপির ক্ষমতা বাড়ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ এক বিরল ঘটনার সাক্ষী থাকল। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বক্তব্যের একটি অংশে শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন। তাদের মতে তারেক রহমান বঙ্গবন্ধুর সংসদীয় ও জাতীয় পরিচয়কে স্বীকার করে নিয়ে আওয়ামী লীগের একক রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সংসদ সচিবালয়ের নথিপত্রে বঙ্গবন্ধুর নাম একজন সংসদ সদস্য হিসেবে যেমন লিপিবদ্ধ আছে, ঠিক তেমনই তারেক রহমান সেই সত্যকে জনসমক্ষে এনে দেশের নতুন প্রজন্মের কাছে একটা ভারসাম্যপূর্ণ বার্তা দিতে চাইছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি তারেক রহমানের আকস্মিক সম্মান প্রদর্শনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিএনপি। বঙ্গবন্ধুর প্রতি তারেক রহমানের শ্রদ্ধাকে তার দলের কট্টরপন্থী ও তৃণমূল স্তরের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তাদের কাছে শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ বিএনপির ওপর দমনপীড়ন চালিয়েছে। তাদের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছুই হয়েছে শেখ হাসিনার নির্দেশে। তারেক রহমান কি সেই সব অত্যাচারের কথা, সেই সব বিভীষিকাময় দিনের কথা ভুলে গেলেন? দলনেত্রী খালেদা জিয়ার উপর কম অত্যাচার চালায়নি আওয়ামী লীগ। এত কিছুর পরেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ মুজিবের প্রশংসা করলেন। কি করে তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তবে বিএনপি চেয়ারপারসনের মুখে বঙ্গবন্ধুর প্রশংসাকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ একটু অন্য চোখে দেখছেন। অতীতে বাংলাদেশ সংসদে স্বাধীনতার স্থপতি তথা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান, মা খালেদা জিয়া। রাষ্ট্রপতি থাকাকালীন সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদও মুজিবের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক পর্যায়ে জাতির পিতা শিরোপা দেওয়ার বিষয়ে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন। যদিও তার দল ও সরকারের বড় অংশের আপত্তি থাকায় তিনি ওই কাজে বেশি দূর অগ্রসর হতে পারেননি। মির্জাফরদের শুধু ভারতেই পাওয়া যায় না, অন্যান্য দেশেও তারা থাকেন বহাল তবিয়তে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাওয়া গেল ৩ মির্জাফরকে, যারা ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। কিভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্লট তৈরি হয়েছিল সেটা নিয়ে আগে ২-৪ কথা। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সবিস্তারে তুলে ধরা হয়েছে হাসিনাকে কিভাবে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ছাত্র জনতা পথে নামে। হাসিনাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পুরোটাই ছিল ডিপ স্টেটের পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪-এর ৫ অগাস্টের অনেক আগে থেকেই হাসিনা সরকারের ৩ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমেরিকা। তাদের ওপর আমেরিকা রীতিমতো প্রভাব খাটিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল তা বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে আসে ওই ৩ মির্জাফরের কথা। ৫ অগাস্ট রাতে হাসিনা ভারতে চলে যান, আর তার ৮ দিনের মাথায় ১৩ অগাস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে ২ মির্জাফরকে গ্রেফতার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই ৩ মির্জাফর ২০২৩ সাল থেকে বাংলাদেশে ও বিদেশ কর্মরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। প্রতিবেদনে বলা হয়েছে ডিপ স্টেট বাছাই করে এই ৩ জনকে টার্গেট করেছিল, যাদের হাসিনা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে নর্থ ইস্ট নিউজ ২ ধরনের তথ্য তুলে ধরেছে। একটি তথ্য হল ২০১৮ সালের ভোটে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অপর একটি সূত্র বলছে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল এপ্রিল-মে মাসে। ওই সময় আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যার মুখে বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলতে শোনা যায়, তিনিও হাসিনা সরকারের উৎখাতের অংশ ছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা শেষবার আমেরিকা সফর করেন। সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। ২০২৩ সালের শেষের দিকে ডেমোক্র্যাট সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েলডন মিক্সের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক বড় নেতাকে বলেছিলেন ৬ মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড়
ঘটনা ঘটতে পারে। ডিপ স্টেট এতটাই সূক্ষ্মভাবে এই কাজ করেছে যে হাসিনা বিন্দুমাত্র এই ষড়যন্ত্র টের পাননি। এখন বুঝতে পারছেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার 3 মন্ত্রী। পরিচয় করিয়ে দেওয়া যাক 3 বিশ্বাসঘাতকের। 3 বিশ্বাসঘাতক হলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। প্রায় এক পক্ষকাল ধরে মধ্যপ্রাচ্যে চলছে ভয়ানক যুদ্ধ। একদিকে ইরানের উপর সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেনা, অন্যদিকে ইরানও পাল্টা অভিযান চালাচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি রয়েছে এমন দেশগুলি যেমন কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, দুবাইয়ের মতো দেশে হামলা চালাচ্ছে ইরান। আবার ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননেও। এই পরিস্থিতিতে পারস্য উপসাগর এবং হুরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরুদ্ধ হয়ে পড়েছে, যার ফলে তেল ও গ্যাসের মতো জ্বালানিবাহী শত শত জাহাজ বা ট্যাঙ্কার আটকে রয়েছে। এর জেরে দক্ষিণ এশিয়ায় ভয়ানক তেল সংকটের সৃষ্টি হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে তেল ও গ্যাসের যোগান কমছে হু হু করে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশে শুরু হয়েছে রেশনিং ব্যবস্থা। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়ায় শিল্পসহ অন্যান্য খাতে কমানো হচ্ছে গ্যাস সরবরাহ। ফলে আগে থেকেই গ্যাস বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা বাংলাদেশের শিল্প খাত নিয়ে সংশ্লিষ্ট মহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইতিমধ্যেই গ্যাস রেশনিংয়ের অংশ হিসেবে দেশের 6টি ইউরিয়া সার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অন্যান্য কারখানাও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত রেডিমেড পোশাক শিল্পেও। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি করা হয়। আবার জ্বালানি তেলের ক্ষেত্রে এই নির্ভরতা 95% উপরে। অন্যদিকে গ্যাসের চাহিদারও 28 থেকে 35% আমদানি করতে হয়। আর এই সবই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের অর্থনীতিতেও। কৃষিপ্রধান বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার শিল্প। গ্যাসের আকাল শুরু হতেই দেশের 6টি বড় ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি এখন বন্ধ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরিচালিত ঘোড়াশাল, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, যমুনা ও আশুগঞ্জ কারখানা বন্ধ করা হয়েছে। উৎপাদন বন্ধ রেখেছে বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিও। একমাত্র চালু আছে শাহজালাল সার কারখানা। বলা হয়েছে 15 দিনের জন্য এই কারখানাগুলি বন্ধ রাখা হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট মহল কবে চালু হতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিল্প খাতগুলিকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুব জরুরি। বিশেষ করে খাদ্য সামগ্রী, ভোজ্য তেল, ওষুধ, সার এবং কৃষি সম্পর্কিত উৎপাদন অব্যাহত রাখতে বিএনপি সরকারকে দ্রুত কার্যকর নীতি নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, জ্বালানি সংকটের সময় শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেলে সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হবে। ঈদের আগে এটা বড় সংকট তৈরি করতে পারে। বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন ইতিমধ্যে চাপের মুখে রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিল্প খাতগুলিতে। জানা যাচ্ছে, এই পরিস্থিতি এড়াতে রাশিয়া থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সহ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু এর জন্য তাদের আমেরিকার অনুমতির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা কাটার অপেক্ষায় রয়েছে বিএনপি সরকার। চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 14 মার্চ সন্ধ্যায় উপজেলার ধামুরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে উজিরপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম। ওসি রাকিবুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলায় মনির সর্দারকে গ্রেফতার করা হয়েছে। 13 মার্চ রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে যে মামলা দায়ের করেন, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে মামলার নম্বর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মনিরুল ইসলাম উজিরপুর উপজেলার 16 ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের ব্যবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সর্দার তার কাছে প্রথমে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে প্রথমে নগদ 50,000 টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও 10,000 টাকা দান বলে অভিযোগ করেন তিনি। এজাহারে আরও উল্লেখ করা হয়, দাবিকৃত চাঁদার বাকি টাকা আদায়ের জন্য গত 13 মার্চ শুক্রবার দুপুর 2টায় মনির সর্দারের নেতৃত্বে তার সহযোগীরা ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহত আবু বক্কর বর্তমানে আগৈলছড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মনির সর্দার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
প্রসঙ্গত এর আগে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সর্দারকে গাঁজাসহ আটক করা হয়েছিল। গত 5 ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার 16 এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন পর জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় একাধিক সূত্রের দাবি, জামিনে বের হওয়ার পর আবারও চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহসভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় 10 লাখ টাকা মূল্যের 197 বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নেত্রীর স্বামী। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার 13 মার্চ বিকেল 5টার দিকে বাগেরহাটের মোন্নাখানাধীন জিলাবাজার সংলগ্ন এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় 10 লাখ টাকা মূল্যের 197 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক শান্ত পাড়ই মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারি গ্রামের পিতর পাড়ইয়ের পুত্র। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি মংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী। এলাকাবাসী জানায়, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিলেন। তার সামনেই কোস্টগার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। তবে এই বিপুল পরিমাণ মদের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি তার ঘর থেকে মদ উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির একজন সদস্য, তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এবং তার অনুরোধেই সাময়িকভাবে এগুলো তাদের ঘরে রাখা হয়েছিল। এদিকে ঘটনাটি নিয়ে জানতে চাইলে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। মাদকের বিষয়ে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর। দলের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোস্টগার্ড জানায়, জব্দকৃত বিদেশি মদ এবং আটক শান্ত পাড়ইকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র আলোচনা চলছে।